ভারতের আচরণ আমার কাছে দীর্ঘদিন থেকে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা বলে মনে হয়। মানে এটা করতে হয় তাদেরকে, কারণ তার সরকারটা ওই রকম। পাকিস্তানের সাথে তাকে আসলে সংক্ষিপ্ত একটা যুদ্ধের মধ্যে ঢুকতে হতো। আচ্ছা, ফ্যাসিস্টদের কতগুলো লক্ষণ আছে। প্রথম কথা হচ্ছে যে মাদার অর্গানাইজেশন আরএসএস তার 100 বছর পূর্তি হতে যাচ্ছে। নাম্বার 2, ফ্যাসিস্টদের একটা ন্যারেটিভ থাকে। কি ন্যারেটিভ? আমার শ্রেষ্ঠত্বের ন্যারেটিভ। আমি একসময় অনেক শ্রেষ্ঠ ছিলাম, এখন আর নাই। দেখবেন ওরা অখণ্ড ভারত, তারা পুরো বাংলাদেশ সহ সবকিছু নাকি তাদের অংশ ছিল, তাদের একটা গ্লোরিয়াস পাস্ট ছিল। এটা নানা কারণে নানান জনে সমস্যা করেছে। তারপর দ্বিতীয় কাজ কি, কে করলো? একটা শত্রু তৈরি, আপনি একটা শত্রু বানানো। শত্রুকে? মুসলিম। আপনি খেয়াল করবেন মুঘল সম্রাটরা যে আসলো তাদের বিরুদ্ধে তারা তীব্রভাবে নেমে গেল, প্রত্যেকের বিরুদ্ধে তাদের হিস্ট্রিতে পাল্টালো, তাদের জায়গার নাম টাম পাল্টানোর চেষ্টা করেছে, অনেক জায়গায় করেও ফেলেছে। মানে ওরা শত্রু। তো এই মুসলিম ইনভেশনের কারণে, মুসলিমদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনি শত্রু বানান। এখন নিজ দেশের মুসলিম, ওইদিকে পাশে একটা মুসলিম দেশ আছে পাকিস্তান, যার সাথে তার আগের শত্রুতা, চায়না শত্রু। সো আপনি এই বয়ানটা এস্টাবলিশ করলেন এবং সমাজের একটা অংশ এটা খেলো, তারা এটা অ্যাকসেপ্ট করলো। থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা যেহেতু তোমার ঐতিহ্য ছিল, শত্রু আছে, এখন তোমার ঐতিহ্য ফিরিয়ে আনতে কি করতে হবে? তোমার একজন বিরাট শক্তিশালী নেতা লাগবে। তখনই মুসোলিনি এসছে, হিটলার এসছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগেই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানির উপরে যে ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তাদের একটা অপারেশনের গল্প হিটলার সেল করতো। সো আমাদের গ্লোরিয়াস পাস্ট ছিল, আমরা সবচেয়ে সভ্য ছিলাম, সবচেয়ে শক্তিশালী ছিলাম, আমরা যুদ্ধের পর আমাদেরকে দমিয়ে ফেললো তারা। এই করে করে আমাদের আজকে ক্রাইসিস। তারপরে পরবর্তীতে দেখা গেল যে তাদের ওই যে মহামন্দা হলো 29-এ, এই যাবতীয় ক্রাইসিস। সো আমরা বিপদে আছি, অথচ আমরা সময় গ্লোরিয়াস ছিলাম। সো আমি হিটলার, আমি তোমাদেরকে এই জায়গা থেকে পার করে নেব। এখন মোদি এসে হাজির হলেন। মোদি হাজির হয়ে বলছেন, নিজে বলছেন না আমার 56 ইঞ্চি বুকের ছাতি, এত শক্তিশালী মানুষ। সো উনি ফ্যাসিস্ট। প্রত্যেকটা জিনিস একদম টিপিক্যাল ফ্যাসিজমের সাথে মিলবে। আপনি দেখবেন ইহুদিদেরকে ম্যাসাকারের আগে যা যা করতো, ওখানে মুসলিমদের সাথে অন্য, শুধু মুসলিম না, ওরা তো আসলে একটা শুদ্ধ জাতিবাদী, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। তাদেরও দেখবেন ক্রিশ্চিয়ানস, 7 সিস্টার্সে খ্রিস্টানদের উপরে অবদমন হচ্ছে। এবং খেয়াল করবেন ওখানে মিশনারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিজেপির আছে। তারপরে হলো এমনকি হিন্দু যারা টেকনিক্যালি দলিত, 22-23 কোটি মানুষ, ওদেরকে হিন্দুদের, মুসলমানদেরকে যেমন মেরে ফেলা হয়েছে, গরু, মৃত গরুর চামড়া, ওদের একটা অংশ তো আছে চামড়া ট্যান করে, মুচি চামড়া, মৃত গরুর চামড়া ছাড়াতে গেছে, ধরে মেরে ফেলেছে, এই হিস্ট্রি আছে ওদের। তো ফলে ওর বাইরে আর সবার উপরে কিন্তু সিস্টেমেটিক অপারেশন চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই বলিউডের নায়িকা এবং বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াতের একটি উক্তি নিশ্চয়ই পড়েছেন। উনি বলছিলেন যে ট্রাম্প যদি আলফা মেল হয় তাহলে মোদি হলো সব আলফা মেলের বাবা। যদিও পরবর্তী সময় বিজেপির চাপে উনি তার টুইটটা সরিয়ে নিয়েছেন। এর মানে তাদের মানসিকতা। হ্যাঁ, একদম। আপনি যদি যুক্তি মানেন, তর্ক বিতর্ক করেন, তো আপনি ডেমোক্রেটিক হয়ে গেলেন, আপনি আর ফ্যাসিস্ট হলেন না। ফ্যাসিস্ট হচ্ছে আমি যা বলছি, আমি সঠিক বুঝি, আমি সব বুঝি, এবং আমি যা বুঝি সেটা আমি ইমপ্লিমেন্ট করব গায়ের জোরে। তো সেই কাজটা উনি পাকিস্তানের সাথে করতে গেছেন, সেটা এখন বাংলাদেশের সাথে। আমাদের এই যে ট্যারিফের পাল্টা, এই যেসব করছেন, উনি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছেন। আমি শুধু এটা না, আমি একটু পেছনে যদি যাই, এটা নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। আমাদের সাথে ভিসা রেস্ট্রিকশন করার কারণে তাদের মার্কেটের, পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতার মার্কেটের ব্যবসা লাটে উঠছে, তাদের চিকিৎসার ব্যবসা, বেঙ্গালুরু পর্যন্ত, একদম শুধু চেন্নাই না, বেঙ্গালুরু পর্যন্ত চিকিৎসা, তাদের ওখানকার ট্যুরিজম লাটে উঠছে, সব উঠছে। কিন্তু এটা করছেন কারণ হলো ওই যে তাকে শক্তি দেখাতে হবে। পাকিস্তানের সাথে শক্তি দেখাতে গেলেন, বিপদে পড়লেন, কিন্তু ওনাকে শক্তি দেখাতে হবে। এটা তো আসলে এমন একটা রাজনীতি, ওই রাজনীতির ট্র্যাপে তাকে পড়তে হবে, উপায় নেই। মানুষ তো তার কাছে এটা কেন চাইছে, যে কঙ্গনা রানাওয়াত যেটা বলছেন, কেন এটা তো উনি বানান নাই, মোদি আগে দিকে এটা ক্লেম করতে শুরু করেছেন। তারপর তো এটা হয়েছে, এই যে জনগণ শেষ পর্যন্ত যুদ্ধবিরতি আর পছন্দ করছে না। খুব ইন্টারেস্টিং, ভারতের পররাষ্ট্র সচিব তার এক্স অ্যাকাউন্ট লক করে দিতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েকেও আক্রমণ করা হয়েছে। এখন এইটা তো একটা দানব, ফ্যাসিজম তো একটা দানব, এই দানব তো আপনি তৈরি করেছেন, এখন ওই দানব আপনাকে খাবে। তো স্বাভাবিক, ঠিক ওই ঘটনাটা ঘটছে, তীব্র চাপ আছে এবং এটা বাড়তে থাকে। ফ্যাসিজমের বিপদ কোন জায়গায়? আজকে খুব সারপ্রাইজিং, কিছু কিছু বিজেপির লোকজন বলে মোদি যথেষ্ট হিন্দুত্ববাদী না। অটল বিহারী বাজপেয়ী 2 টার্ম প্রাইম মিনিস্টার ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর সময় ভারত
জাস্ট আরেকটা সরকার ছিল, আরেকটা ভারতের টিপিক্যাল সরকার। খুবই সেকুলার মানুষ ছিলেন, পোয়েট ছিলেন, খুবই শ্রদ্ধেয় মানুষ ছিলেন, অথচ উনি বিজেপির মানুষ। অটল বিহারী বাজপেয়ীর পর এল কে আদবানি যখন হলেন, উনি কিন্তু তার তুলনায় অনেক বেশি হিন্দুত্ববাদী। কিন্তু আপনি আজকে আদবানিকে যদি মোদির সাথে তুলনা করেন, দেখবেন আদবানি অনেক রাইট। সফট, অনেক লিবারেল। আর আজকে মোদিকে মনে করা হচ্ছে না ঠিক। আমরা তো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে কি করছে আমরা দেখছি। দেখছি। রাজনীতি আপনি যখন ওয়েলফেয়ার দিয়ে করেন, আপনি মানুষকে বলেন আচ্ছা আমি এই নির্বাচনে তোমাকে এটা দিলাম, পরের নির্বাচনে আমি তোমাকে এটা আবার বাড়াবো। ফাইন, আপনাকে বাড়াতে হচ্ছে তো, কারণ দেশ তো উন্নত হচ্ছে। এখন আপনি যদি সেই রাজনীতি না করে এই আইডেন্টিটির রাজনীতি করেন, ফ্যাসিস্ট রাজনীতি করেন, তো আপনি কি বলবেন? এবার আমি এতটুকু হিন্দুত্ববাদী ছিলাম, পরের বার আমাকে আরো বেশি হিন্দুত্ববাদী হতে হবে, না হয়তো হবে না। এটার মধ্যে মানুষকে তো চক্রের মধ্যে বাঁধতে হবে। সো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা চেইন রিয়াকশন আছে না নিউক্লিয়ার বোমার, জি। একটা সময় একটা নিয়ন্ত্রণ করা যায় না, চেইন রিয়াকশনটা এগিয়ে যেতে থাকে। আমরা ভারতের জন্য অত্যন্ত একটা মর্মান্তিক ভবিষ্যৎ আছে বলে মনে করি, এবং এটাতে আমাদের পরিতৃপ্ত হওয়ার বিষয় না। আমাদের পাশে একটা গণতান্ত্রিক ভারত আমাদের জন্য ভালো। ভারতে এই ফ্যাসিজম যত উঠবে, পাকিস্তানের জন্য, আমাদের জন্য, সবার জন্য প্রতিবেশী এটা সবার জন্য। সবার জন্য ক্ষতিকর হবে।